আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকের মনসা আহমেদ লাইভ টক শোতে আপনাদেরকে স্বাগতম। মহান ভাষা দিবসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা রেখে আমরা শুরু করছি তরুণদের ভাবনা কেমন হচ্ছে ত্রয়োদশ নির্বাচন। আজকে আমার অতিথি আমির আলী যুবক ক্রীড়া সম্পাদক মৌলভীবাজার জেলা গণ অধিকার পরিষদ। স্বাগতম আমির আলী ভাই আপনাকে আজকে আমার লাইভ টক শোতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখবেন, আপনাদের প্রতি আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ আমাকে টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য আমার মনসা আহমেদ ভাইকে। যাই হোক, তো আজকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার টক শোতে আপনি অংশগ্রহণ করেছেন। আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরুতেই আমরা প্রিয় দর্শক চলে যাচ্ছি আমাদের আজকে অতিথির কাছে। আমির আলী ভাই আপনি জানেন যে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। বাংলাদেশের প্রাচীনতম একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার আপনি জানেন জাতীয় পার্টিও আছে। তো বাংলাদেশের ৪০% মানুষদের রেখে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার কাছে জানতে চাচ্ছি কেমন হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচন? আপনার ভাবনা আপনার কাছে জানতে চাচ্ছি ১ম এই। দেখুন, আমরা আসলে আমাদের এই যে নির্বাচন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি, আমরা এই নির্বাচনে তরুণদের যে একটা স্বপ্ন বা তরুণদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন কতটুকু হবে সেটা আসলে বলা সম্ভব হচ্ছে না। কারণ আমরা বা তরুণরা বা ছাত্র জনতা যে উদ্দেশ্য বা যে কারণেই এই আন্দোলন করেছে শেখ হাসিনা তথা বড় একটি দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের মতো একটি দল সেই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন। এই তরুণদের যেহেতু তরুণদের ভাবনা ভোট নিয়ে, এই তরুণদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু ৫ তারিখের পরে আসলে সেই আগের যে চিন্তা ভাবনা অনেকের ভিতরে ছিল, সেটা এখন আর নাই। আরেকটি বিষয় আপনি বলেছেন, আওয়ামী লীগ ৪০%। আসলে আওয়ামী লীগ একটি বড় দল। বাংলাদেশে বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ। তারপরে হচ্ছে যে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি যে উম গণতন্ত্র হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটাকেই গণতন্ত্র বলে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেহেতু আমি বলব দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আ তথা আরো যে দলগুলো আছে, দলগুলো কিন্তু আওয়ামী লীগের ভোটারদের টানছে। আওয়ামী লীগের ভোটারদের টানছে, আওয়ামী লীগের ছোট বা ধরেন নেতাকর্মী এদেরকেও কিন্তু টানতেছে। তো কিন্তু আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করে রাখছে। তাদের ভোটাররা কিন্তু নিষিদ্ধ না। ছোটখাটো দল, সব দলেই কিন্তু এদেরকে টানছে। বিশেষ করে আওয়ামী লীগকে রেখে যদিও এই নির্বাচন হয়ে যায়, তাহলে এটা ওই প্রশ্নবিদ্ধ থাকবেই, হবেই। কারণ আমরা অতীতেও দেখেছি, আমরা সামনেও দেখব। তবে আপনি তরুণদের ভাবনা বলছেন, তো আমিও তো একজন তরুণ, ঠিক কিনা? জি, জি। আচ্ছা, আমিও একজন তরুণ। তো আমারও তো একটা ভাবনা ছিল, আমার একটা চিন্তা ছিল। তো আমার মতো করে অনেকেরই চিন্তা ভাবনা ছিল। কিন্তু
তরুণরা যেদিকে ঝুঁকবে হয়তো সেদিকেই জয় জয়কার হবে। দিন শেষে আসলে দেখেন, দিন শেষে আ বাংলাদেশের তরুণরা ভাবছে যে তাদের চিন্তা চেতনা ছিল যে যারা দুর্নীতি করবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করবে না, যারা ব্যাংক লুট করবে না। হ্যাঁ? এই চিন্তাই ছিল। কিন্তু জি, জি। দেখেন এই যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে অনেকেই ঋণ খেলাপি। তাইলে অনেকেই ঋণ খেলাপি। এই যে তরুণদের যে ভাবনা, ১ম এ ছিল ৩ টা ভাবনা। তারা এই ব্যাংক লুটকারী, দেশের টাকা বিদেশে পাচারকারী, এইসব তরুণরা বয়কট করেছে। কিন্তু কিন্তু এই ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের প্রার্থী, বিএনপির প্রার্থী সবাই ঋণ খেলাপি। অনেকেই ঋণ খেলাপি। বেশিরভাগই ঋণ খেলাপি। তাইলে এই যে তরুণরা কি আসলে তরুণরা কেন ওই যে রক্ত দেয় সবসময়? তরুণরাই তো রক্ত দেয়। কিন্তু এই রক্ত দিয়ে তরুণরা কি আচ্ছা, পায়? আপনি নিশ্চয়ই জানেন যে ৫ই আগস্টের আগে কিন্তু বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছিল সেটি কিন্তু কোটা আন্দোলন হয়েছিল। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। পরিবর্তে আমরা দেখলাম যে শেখ হাসিনা এক দফাতে চলে গিয়েছিল। আসলে সেই তরুণরা কি আসলে সেই আন্দোলনে ছিল? তারা কি শেখ হাসিনাকে দেশ থেকে বাহির করার জন্যই আন্দোলন করেছিল? না তারা কোটার পরিবর্তন চেয়েছিল? কিন্তু আমরা হঠাৎ দেখলাম যে অন্য এক দফায় সবাই চলে গেল। তরুণরা তারপর না, ৫ই আগস্টের পর আমরা সেই তরুণদেরকে দেখতেছি না যারা বাংলাদেশে মেইন আন্দোলনে ছিল। কিন্তু পরে দেখলাম আমরা এনসিপির অনেক নেতারা চলে আসলেন সামনে। কিন্তু যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে আমরা দেখতে পাইনি। তারা কি তারা কি এই আচ্ছা। আন্দোলনে কোনো উম পথহারা হয়েছে মনে হুম, করছেন আপনি? আপনি তো সেই না। আন্দোলনের সময় অনেক লেখালেখি করেছেন আমি দেখেছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি আসলে আমি জুলাইয়ের আগে আন্দোলন সংগ্রাম করেছি ঢাকাতে। জুলাইয়ের আগে। জুলাইয়ে আমি ছিলাম না ঢাকাতে। জুলাইয়ে আমি শ্রীমঙ্গলে ছিলাম। আ যাই হোক, আপনি যেটা বলছেন সেটা সত্য। যারা অরিজিনালি আন্দোলন সংগ্রাম করেছে, আসলে শেখ হাসিনার পতনের জন্য করে নাই। শেখ হাসিনার পতনের জন্য করে নাই। আ আন্দোলনটা ছিল হচ্ছে আন্দোলন এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল। উনারা রাজিও হয়ে গিয়েছিল। হ্যাঁ? কিন্তু তারপরেও হয়তো আল্লাহর হুকুম বা হয়তো কোনো একটা কিছু তো হতেই পারে। হয়তো সেটা হওয়ারই ছিল। সেটা হয়তো ওভারই ছিল। কিন্তু যারা সামনে ছিল, তাদেরকে যারা যারা এই আন্দোলন থেকে সরে গিয়ে যারা বুঝে গিয়েছিল, ডিবি হারুনের কাছেও অনেকেই ছিল। দু অ্যা যারা এখন মোটামুটি সম্মুখ সারির যোদ্ধা বলে দাবি করছেন, উনারা কিন্তু আন্দোলন শেষ করে দিয়েছেন। উনারা বলেছেন যে, "আমরা আর আন্দোলন করব না। আমাদের আন্দোলন শেষ।" বলে উনারা শেষ করে দিয়েছেন। কিন্তু সেটা হচ্ছে আ পিছন থেকে বলেন বিএনপি বলেন বা আরো বড় দল বলেন, উনারা কি করছেন একটা ওই যে উম ধরেন এটা একটা ওই যে কি বলে? একটা ক্লাস ডিজাইন। ওইটা একটা তারা কি এটাকে মনে করেন সুযোগে সদ্ব্যবহার করে নিছে আরকি। যখন ছাত্ররা চলে গেছে, ছাত্ররা তো আন্দোলন উনারা বুঝে গেছে যে আমরা ঠিক আছে পেয়ে গেছি। তখন বিএনপি, জামাত আরো যারা আছে তারা কি করছে ওটা থামাইয়া না রাইখা উনারা কি করছে আ উনাদের দলবল ঢুকে এই আন্দোলনটাকে চাঙ্গা করে দিয়েছে। তো চাঙ্গা করার পর এখন এই পুলিশ তো পুলিশ তো ওই যে জামায়াত বলেন আর বলেন, ছাত্র জনতার উপরে তো আর করতে পারে না। পরে দেখা যাচ্ছে যে ওই দলের রাজনৈতিক দল জামায়াত, বিএনপি ওগুলা বেশি করতেছে। এই হচ্ছে পুলিশ কি করছে? দেখতেছে বিভিন্ন অন্য দল ছাত্র জনতা না। কি করছে? গুলি করতেছে। বুঝছেন? মেইন কথা হচ্ছে এখানেই। যখন গুলি করলো না পুলিশ আমরা তো ছাত্র ১ম জনতা দেখেছি, আমরাও ১ম দেখেছি যে তারা একটা বৈষম্যে বঙ্গবন্ধুর
বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু আমরা দেখলাম ৫ আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হয়েছে। বঙ্গবন্ধুর অনেক জিনিস নষ্ট করা হয়েছে। বঙ্গবন্ধুর যা কিছু সবকিছু তারা কিন্তু আসলে কি আমরা প্রতারিত হয়েছি যে আমাদের তরুণরা? এই তরুণের মাধ্যমে তো শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু আমরা প্রতিটা আন্দোলনে আমরা অনেক পুরানো ভিডিও দেখলে বোঝা যায় যে আন্দোলনের সময় আমিও দেশে ছিলাম। ১ম এ কিন্তু বঙ্গবন্ধুর যে ভাষণগুলো আছে সেগুলা অনেক সুন্দর, সুন্দর কথাগুলো তারা প্রচার করেছিল বঙ্গবন্ধুর নামে। কিন্তু আমরা দেখলাম ৫ আগস্টের পরে বঙ্গবন্ধুর উপরেই বেশি অংশ হামলা হয়েছে। তার মুরালগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো তরুণরা কেন দেখেন, আসলে সেই এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশের তরুণরা এসব করেছে আপনি মনে করেন? আপনি তরুণ হিসেবে আপনাকে প্রশ্ন করছি। আচ্ছা, আপনি আপনি জানেন, আ আমাদের তরুণ যেহেতু বলছেন, এই এই যে জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারির যোদ্ধা, তারা প্রত্যেকটা কোথায় থেকে এসছে? আপনি সেটা জানেন কিনা? হ্যাঁ, জানি, জানি। পরে তো তারা প্রকাশ করেছে। হ্যাঁ, তারা তাহলে ছাত্রলীগের ভিতরেই ছিল। তারা নিজেই প্রকাশ করেছে। হ্যাঁ, হুম, হুম। তাহলে আর উনারা হুম। কিন্তু বঙ্গবন্ধুর দেখেন বঙ্গবন্ধুকে আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আ বঙ্গবন্ধু আ বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ সেই বাংলাদেশকে আপনি অস্বীকার করতে পারেন না। মানুষের ভালো দিক, খারাপ দিক থাকতেই পারে। কিন্তু দিন শেষে বঙ্গবন্ধুর অপমান আ এইভাবে আপনি ওই যে আপনি বলছেন যে ভাঙছে যেমন ৩২ যেভাবে ভাঙা হইছে, আসলে এটা ঠিক হয় নাই। তারপরেও একটা গণজোয়ার যখন আসে তখন হয়তো আমাদের ব্যর্থতা, হয়তো আমাদের প্রশাসনের হয়তো ওনারা সেফ দিতে পারে নাই। ৩২ ভেঙে তো আমরা কিছু করতে পারব না। ৩২ ভাঙলেই আমাদের বাংলাদেশের সমস্যার সমাধান হবে না বা হয়ও নাই। ৩২ ভেঙে বা বঙ্গবন্ধুর মুরাল ভেঙে কি আমরা কি সমাধান পেয়েছি? পাই নাই। আমরা এখন যে সমস্যায় ভুগতেছি, বর্তমান যে সমস্যায় ভুগতেছি নির্বাচন তো হবে ১২ তারিখ। অনেক এখনো অনেক বাকি। এখনই যে আমরা ভুগতেছি, বাংলাদেশ আ যে ভাবে ভুগতেছে আর হুম, বেশি টাইম বলেন। নাই আমাদের। আর তো কয়েকদিন মাত্র বাকি নির্বাচনের। কিন্তু নির্বাচনের যে আমরা যে নির্বাচন আমাদের দেশে হাটে বাজারে যেভাবে মানুষ উৎফুল্ল থাকে নির্বাচন নিয়ে, সেটা কি আপনি দেখতে পেরেছেন আপনার এলাকায়? না, না, না। আমি আমার এলাকায় মানুষ দেখতে পাই কি নাই। ভাবছে? না মানুষ তরুণদের মনে ভাবতেছে কি যে ভাবনা? তরুণদের ভাবনা বললাম না আপনারে। আমি আমার এখানে যারা রাজনীতি করে যেমন ধরেন যারা বিএনপি করে, যারা অন্য দল করে তারা তো ভোট দিতে যাবেই। কিন্তু যারা রাজনীতি করে না, যারা রাজনীতির আশেপাশে নাই, যারা শুধু সাধারণ নাগরিক, সাধারণ জনগণ, উনাদের চিন্তাভাবনা আমাদের উনাদের চিন্তা কিন্তু ওই বড় রাজনৈতিক দলের নেতাদের সাথে করে না। যারা উনাদের দুঃখের কষ্টের কথা শুনে ওই সাধারণ জনগণ তাদের সাথেই কথাবার্তা বলে। তো আমি যতটুকু জানতে পারলাম, আমি অনেকের সাথে কথা বলি, অনেক জায়গায় যাই। যেমন আমাদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ হচ্ছে চা বাগান, চা শ্রমিক ওনারা বেশি। তো আমি সব জায়গায় যাই, সেখানে যাই। তো উনারা ওই যে দলের লোক গেলে বলে যে, "ভোট ঠিক আছে আমি আপনাকেই ভোট দিব।" কিন্তু দিন শেষে সত্য কথা হচ্ছে কি, উনারা আওয়ামী লীগ এই সাধারণ জনগণ আওয়ামী লীগের আমলেও ভালো ছিল না। উনারা এখনো চিন্তা করতেছে যে, "আমরা আগেও ভালো ছিলাম না। এখন যারা আসবে, যাদেরকে ভোট দেব, ওই আগের থেকে ওরা আরো বেশি খারাপ।" মানে উনাদের চিন্তাভাবনা হচ্ছে এটা। আমরা ভোট দিয়েই কি হবে? এরকম চিন্তাভাবনা করতেছে আরকি সাধারণ জনগণ। যে আমরা ভোট দিলেও যে, না দিলেও সেই। তো আমরা ভোট দিয়ে কি করব? তো আমির ভাই আপনার কাছে অন্য প্রশ্নে চলে যাই। আসলে আমাদের ১৭ মাস হয়ে গেছে। আমরাও দেখছি যে বাংলাদেশে কি হয়েছে। আমরাও আশাবাদী নই বাংলাদেশ নিয়ে বর্তমানে। আমরা আসলে অন্য প্রশ্নে চলে যাই। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের বিএনপি আমাদের তারেক রহমান বাংলাদেশে এসে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ নিয়ে। তিনি বাংলাদেশে আগামীতে অনেক খাল খনন করবেন এবং অনেক গাছ
লাগাবেন, কোটি, কোটি গাছ লাগাবেন। তো আপনি কি মনে করেন আপনি একজন তরুণ, বর্তমান যে আমাদের দেশটা মানুষ অনলাইনের যুগে। মানুষ মোবাইলে বসে এখন মানুষ বিভিন্ন বৈদেশিক মুদ্রা আয় করতেছে। তা আপনি কি মনে করেন তরুণরা আবার সেই কালখননে যাবে বর্তমানে? যদি আগামীতে তারেক রহমান যে প্রজেক্ট তিনি বেশি অংশ প্রতিটি বক্তৃতায় তিনি বলছেন যে বাংলাদেশে প্রচুর কাল খনন করা হবে, প্রচুর গাছ লাগানো হবে। আসলে কাল খননে কি আমাদের যুবকরা যাবে আপনি মনে করেন? আচ্ছা, খালটা আপনি কোথায় খনন করবেন? জায়গা কোথায়? না, না তরুণদের কি এখন কৃষিকাজে আবার যাবে আপনি মনে করছেন? আমাদের তরুণদের ভাই, জন্য কি ভাবনা আমাদের রাজনীতিবিদ হওয়া উচিত? তরুণদের আপনি খাল খনন করবেন ঠিক আছে। খাল খনন কোথায় করবেন? আমাদের কৃষি কোথায়? আমরা তো কৃষিক্ষেত কোথাও নাই। বিভিন্ন জায়গায় কোম্পানি হচ্ছে, বিভিন্ন জায়গায় বড়, বড় কোম্পানি হচ্ছে। এগুলার যে বর্জ্য এই যে ময়লা, ওনারা ময়লা এসে কোথাও তো কোনো কিছু হচ্ছে না। আপনি কৃষিক্ষেত তো এখন পাচ্ছেন না। খাল খনন করবেন। খাল থাকলে তো আপনি খনন করবেন। খাল কোথায় আমাদের? ভাই এগুলা কথা হচ্ছে টক শোতে না, আমরা তো ছোট মানুষ। না খাল না, তো না আমরা আমাদের খাল খনন তো আমাদের ফসলের জন্যই। কিন্তু উন্নত দেশে অনেক সময় মাটির গভীর থেকেও পানি উত্তোলন করা হচ্ছে এই ফসলের জন্য। তো আমরা যদি হুম, খাল খনন করি তা আমাদের আমরা জানি এই যে বাংলাদেশে অনেক জায়গায় এখন ভরাট হয়ে গেছে। পুরনো খালগুলো ভরাট হয়। কিন্তু ভালো উদ্যোগ হতো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু খাল খনন পরে যখন আমরা যে কৃষিকাজে যেতে হবে, যে খাল খনন মানে তো আমাদের পানি সেচের সুবিধা হবে এবং আমরা ফসল বেশি অংশ ফলন করব। কিন্তু আমার তরুণরা কি সেই কৃষিকাজে যাবে আপনি মনে করছেন? না, না, না তারেক জিয়া তরুণরা যদি সেই ভাই পদক্ষেপ নেন। না, 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 না তরুণরা তো এদিকে যাবেই না। তরুণরা আ কৃষি ক্ষেত আসলে আ তরুণরা অনেক মানে আগের মতো আর নাই। তরুণরা একটু মানে দেশ অনেকটা আগায় গেছে তো। তরুণরাও অনেক আগায়া গেছে। তরুণরা এখন আর কৃষি ক্ষেতে ওই খাল খনন করতেও যাবে না। খাল খনন করতে যাবে কারা? ওই আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব উনার পিছনে যারা থাকে উনারা বলবে যে, "হ্যাঁ, যাবো আমরা খাল খনন করতে।" এটাই আর কিছু না। ভাই রাজনীতিতে শেখ হাসিনা অনেক কিছু আশ্বাস দিয়েছে। হ্যাঁ? এ এ এ এখন ওইটা আমাদের বড় দল উনিও দিচ্ছেন। এরকম আশ্বাস মানুষে দিতে পারে। আমিও তো আশ্বাস দিতে পারি যে আমি ওইটা করব, ওইটা করব। কিন্তু দিন শেষে কি ওইটা করার কোনো ইয়ে আছে কিনা? কোনো কিছু করার আছে কিনা? যদি থাকে তাইলে ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে আপনি খাল খনন করবেন, আপনি তো ঢাকা শহরে তো ঢাকা শহর মানে আমি তো এক্কেবারে গ্রামে থাকি সিলেট শ্রীমঙ্গল। আমার এখানেই খাল নাই। আমি তো একবার গ্রাম। মানে আমার শ্রীমঙ্গল তো হচ্ছে গ্রাম। আমার এখানে খাল নাই। আপনি হুম। আর খালটা পাবেন কোথায় বলেন? হবিগঞ্জ। যেখানে হবিগঞ্জ বড় খোয়াই নদী, এই খোয়াই নদীই ভরে গেছে। আপনি পাবেন কোথায় আর? আমার এলাকায় অনেক খাল ভরাট হয়ে গেছে। আসলে এখন কি যে প্রভাবশালীরা কি উনাকে দিবেন আমি সেটাও জানি না যে খাল অনেকেই ভরাট করে বাড়ির সাথে যে খাল ছিল সেগুলো অনেকগুলা এই মানুষ দখল করে নিয়েছে অনেক। সেগুলা অনেক না, তবে কঠিন বিষয় তারেক রহমান আসলে। আচ্ছা যাই দেখেন তারেক রহমান সাহেব দেশে আসার আগে উনি উনি যে বক্তব্যগুলা দিতেন সেগুলা মানুষে ভালোভাবে নিত। আ অনেক ভালো, ভালো কথা বলতেন। অনেকেই নিত। যারা আওয়ামী লীগও করেছে তারাও মনে করত যে না ভালো কথা বলে। কারণ আমার তো যেহেতু আমরা ছোট শহরে থাকি, আওয়ামী লীগও আছে এখানে, অন্যান্য দলও আছে। কিন্তু এখন উনি যেভাবে কথা বলেন মানে মানুষ এখন ভালোভাবে নিচ্ছে না। মানুষ বলতেছে যে উনি ওই একটা প্রতিহিংসা, অহংকার এটাই আরকি। তবে তারেক রহমানের কাজ উনি বড় দলের প্রধান। উনি শুধু তারেক রহমান না, উনি তো জিয়াউর রহমানের সন্তান। হুম। তো আমির ভাই আমরা জামাত ইসলামও দেখছি যে আসলে তারা ২০০১ সালে একই সাথে ঐক্যজোট হয় ৪ দলীয় ঐক্যজোটের হয়ে তারা নির্বাচন করেছিল। এবার তারাই
দুটি পক্ষ হয়ে নির্বাচন করছে। তরুণরা আসলে সে বিষয়ে কি ভাবছে যে আসলে দেশের ২০২৬ সালে এসে এ ধরনের একটা নির্বাচন হয়ে দেশের ভবিষ্যৎ সামনে এগিয়ে যাবে? তরুণরা আসলে কি ভাবছে? আপনি নিশ্চয়ই তরুণদের সাথে কথা বলেন, জানেন, আলোচনা করেন। দেখুন এখনকার তরুণ আর সামনের ভবিষ্যৎ আ আ কি হবে? সামনের ভবিষ্যৎ সবাই লুটে-পুটে খাওয়ার ধান্দা। বাস্তব কথা হচ্ছে আ ৫ তারিখের পরে ৫ তারিখের পরে কয়েকদিন ধরেন ১৫-১৬ দিন সবাই এক ছিল। পরে কি হইছে জানেন? পরে ওই তরুণরা ভাগ বাটোয়ারা করে ওই তরুণরা ওই দলে, ওই তরুণরা ওই দলে, ওই তরুণরা ওই দলে। এরকম করে কি হইছে যেই দলে ধান্দা বেশি, যেই দলে ধান্দা বেশি সেই দলের তরুণরা চলে গেছে। দেশের কথা কোন তরুণ চিন্তা করে নাই। বুঝছেন? ৫ তারিখের পরে সিস্টেমটা হইছে এইটা। যে দেশের যদি এটাও দেশের আমরা চিন্তা দেখছি তরুণরা তরুণদের যে হ্যাঁ, বলেন। আচ্ছা তরুণদের কি বিপদগামী করলো কে? আমাদের তরুণদের তো এই স্কুল কলেজে তো যাওয়ার কথা ছিল ৫ আগস্টের পরে। কিন্তু তারা রাস্তায় রয়ে গেল কেন? আপনি কি মনে করেন? যে তারা আমাদের রাস্তায় তরুণরা রয়ে গেছে কেন যে রাজনীতি ঢুকে গেল? ভাই আমাদের তরুণরা রাজনীতিতে ঢুকছে জি, জি। অ্যা রাজনীতিতে ঢুকছে, রাজনীতিতে ঢুকার কথা ছিল না। উনারা এই তরুণরা রাজনীতিতে ঢুকার কারণে তারা লোভ লালসা করার কারণেই আজকে দেশের এই প্রেক্ষাপট, এই মব ভায়োলেন্স বলেন বা আরো বিভিন্ন অনেক তদ্বির বাণিজ্য অনেক কিছু হইছে। এই লোভ লালসার কারণে। আসলে ভাই ধরেন এই আমিও আমিও তো অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমি চিন্তা করছি যে আমার মানে হবে না, এটা করলে আমার হবে না। আমি চাই না ১ মাসে রাজা হয়ে যাই। ১.৫ বছরে আমি রাজা হয়ে যাই আমি চাই না। আমি পরিশ্রম করব, কষ্ট করব। কিন্তু অনেক যারা ইয়াং তরুণরা আছে তারা আমাদেরই ভাই ব্রাদার। তারা অনেক বড় হয়ে গেছে। ১.৫ বছরে অনেক কিছু থানায় মামলা-বাণিজ্য, থানার দালালি ওইটা করতে গিয়ে উনারাও কোনো না কোনো ভাবে, কোনো না কোনোভাবে ওই যে একটা আধিপত্য, ক্ষমতালোভী এরকম হয়ে গেছে। দেশ এই কারণে দেশের এই সিচুয়েশনটা হচ্ছে এদের কারণে। আর আরেকটা জিনিস হচ্ছে জামাত আপনি বলছেন। দেখেন জামাত ইসলামী হুম, হচ্ছে না আমি বলি জামাত তারা ইনসাফের রাজনীতির কথা বলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনসাফ বলতে তারা কি বোঝায় আমি জানি না। বাংলাদেশের ৪০% মানুষকে রেখে তারাও নির্বাচনে যাচ্ছে এবং তারা যে নির্বাচন করছে তাদের একটি আসনে একজন মহিলাও নেই। তারা নারীদের সাথে আসলে কি ইনসাফ করতেছে? নারীরা কি এগিয়ে যেতে পারবে না তাদের? দেখেন তারা বলছে আমিও যে বলি কর্মী হিসেবে কাজ করতে পারবে কিন্তু তাদের এমপি বা নারী সংসদ আসনে হতে পারবে না। এটা কেমন ইনসাফ? তরুণদের আপনার মনে কি? না আমি জামায়াত ইসলামী সম্পর্কে দেখেন আমি জামায়াত ইসলামী সম্পর্কে আমি বলতে পারবো না। কারণ জামায়াতে ইসলামের সাথে আমার চলাফেরা নাই। আমার চলাফেরা যাদের সাথে আছে, যে দল ধরুন বিএনপি, অ্যা অন্যান্য দল যারা এনসিপি, হ্যাঁ? জামাতের সাথে আমার তেমন একটা চলাফেরা নাই বা আমি এটা বলতে পারি না। তবে ইনসাফ আপনি যেহেতু না। বলছেন, দেখেন ইনসাফ ভিত্তিক ইনসাফ যদি কায়েম হয়ে যায়, আচ্ছা এখন ইনসাফ কখনো কায়েম হবে না। ইনসাফের রাষ্ট্র কখনো হবে না। আমিও বলি যে ইনসাফের বাংলাদেশ চাই, ইনসাফের ওইটা চাই। আমি প্রত্যেকটা বক্তব্যে বলি। কিন্তু ইনসাফের বাংলাদেশ যদি হয়ে যায় ভাই, তাহলে তো হবে না। ইনসাফ যদি কায়েম হয়ে যায় তাহলে আমাদের না দেশে কি আমাদের জামাতের বর্তমানে আমির শফিকুর রহমানও আমাদের ৫ আগস্টের পরে তিনি কিন্তু অনেক সুন্দর বক্তব্য দিয়েছিলেন যে সবাই মিলে আমরা দেশটা গড়বো। কিন্তু পরবর্তীতে কেন উনি চেঞ্জ হয়ে গেলেন সেটা আমি জানি না। দেশটাই উল্টোপাল্টা হয়ে গেল। লুটপাল্ট হয়ে গেল। উনারা উনাদের আমরা তো ভিতরে তো তরুণরা ক্ষমতা চাইছিলাম যে আমরা বাংলাদেশটা সবাই মিলে বসবাস করি। কিন্তু পরিবর্তে কেন জানি যে সবাই অন্য ধান্দায় চলে গেল। আরে আমাদের ভাই ইউনূস উনাদের সাহেবও অন্যটে চলে গেলেন। তিনি একজন নোবেল প্রাপ্ত ছিলেন। কিন্তু তিনিও তো বাংলাদেশটা গড়তে পারতেন সবাইকে নিয়ে। কিন্তু তিনি গ্রাম আমরা পর্যায়ে মানুষের হিংসা ঢুকিয়ে দিলেন। না আমরা ইউনূস সাহকে আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে উনার সমালোচনা করি। কিন্তু ইউনূস সাহকে আমরা
দিন শেষে আমরা ইউনূস সাহেবকে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে এই যে দলগুলা, রাজনৈতিক দলগুলা। ইউনূস সাহেব আছে মাইনকাচি পায়। আল্লাহই জানে উনার মান-ইজ্জত নিয়ে আবার টান পড়ে। আমি ওই চিন্তায় আছি নির্বাচনের পরে। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। ইউনূস সাহেবের মান-ইজ্জত নিয়ে টান পড়ে আমি ওই চিন্তায় আছি। আরেকটা জিনিস, জামায়াত যে আপনি বলছেন, জামায়াত যেই কথাগুলা বলছে সরকার পতন হওয়ার পরে, এই জামায়াত পরে কেন চেঞ্জ হইছে জানেন? জামায়াতের চিন্তা এখন তারা সরকার গঠন করবে। তাইলে তো আর কাউকে গণে লাভ নাই। কথা বুঝেন নাই? আপনি গতকাল হয়তো দেখেছেন একটা ফেসবুক পোস্টে ভাইরাল হয়েছে আমাদের গোলাম আযমের পুত্র তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। কিন্তু উনি হঠাৎ করে নির্বাচনের আগে রাষ্ট্রপতির কাছে দেখা করেছেন। কিন্তু বিএনপির কেউ রাষ্ট্রপতির সাথে এখন পর্যন্ত দেখা করেনি। জামাত দেখুন, বেশি অংশ গোলাম আযম তাদের যোগাযোগ কেন? কি হতে পারে? জামাতের নিজাম আজমি আধিপত্য তো যিনি সব আয়নাগর নীতি জি, জি। একটি বইও দিয়েছেন তা জামাতের আধিপত্য তো সব জায়গায়। আপনি সর এইটা এইটা জামাতের আধিপত্য সব জায়গায়। জামাতের আধিপত্য সব জায়গায়। আপনি মানেন আর না মানেন বা আমি না মানি আর না মানি, সব জায়গায়। কারণটা হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে জামাত ছিল আওয়ামী লীগের সাথে আ সবসময় আঁতাত করেছিল। আওয়ামী লীগের কোথায় কি আছে এটা সেটআপ কিন্তু তাদের জানা। বিএনপি কিন্তু ১৭ বছর কোথাও ছিল না। একটা প্রশাসনের লোকেও বিএনপি নাই, একটা অ্যা প্রতিষ্ঠানেও বিএনপি নাই। কিন্তু জামায়াতের লোক অনেকগুলা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন জেলে, এই যে কারাগারে, আমাদের মুকাম বাজারে কারাগারে আছে জামায়াতের লোক। জামায়াতের একটা আধিপত্য আছেই, থাকবে। এটা আপনি বললেও আসলে কিছু করার নাই। আমির ভাই, আমাদের বিএনপির কাছে অনেক প্রত্যাশা যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একটি দল। দ্বিতীয় আমাদের বিএনপিকে যে আমরা মুক্তিযুদ্ধের দল মনে করতাম। কিন্তু ৫ই আগস্টের পর তারাও কেন এই অন্য পর্যায়ে চলে গেল? তারা জয় বাংলা স্লোগান কেউ দিলে তারাও আক্রমণ করছে। না, না দেখেন জয় বাংলা স্লোগান তো বাঙালির স্লোগান। জয় বাংলা স্লোগান এই জাতির স্লোগান। একটা আর আপনি মনে কাল একটা ভাইরাল হয়েছে সেজন্য আমি বললাম যে একজন মহিলা জয় বাংলা বলে যে একজনের অনেক নিকৃষ্টভাবে একটি গালি দিয়েছেন। আপনি নিশ্চয়ই ভিডিওটি ভাইরাল হয়েছে দেখেছেন। তরুণরা কি সেটাকে গ্রহণ করছে? আপনি মনে করেন যে না, বিএনপির এই না, না, কর্মীদের না, না, না। জয় বাংলা বাঙালির স্লোগান, জয় বাংলা জাতির স্লোগান, জয় বাংলা মুক্তির স্লোগান। এখন আমি আপনাকে বলি, যেহেতু আপনি এই প্রসঙ্গটা টানছেন, দেখেন আ যখন আমাদের মুক্তিযোদ্ধারা যখন এই বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই জয় বাংলাই ছিল একটা শক্তি, সাহস। মানে জয় বাংলা বললে মানে জয় বাংলা বললে যে এটা কি বলে? মাসেল নাকি? আগুন যেমন এটা হ্যাঁ, হ্যাঁ, মাসেল। হ্যাঁ, তো জয় বাবু বাংলা ছিল ওইটা। হ্যাঁ, হ্যাঁ। এই জয় বাংলাটা ছিল একটা সাহসের ইয়া বা কি যেটাই বলে না কেন, তো এটা হচ্ছে বাঙালির স্লোগান। এই স্লোগান যারা অরিজিনালি যারা অরিজিনালি ভালোবাসে না, মানে অরিজিনালি আছে না কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। মানে অর্ধেক, অর্ধেক। এরা ঠিক আছে। আর যারা অরিজিনালি ভালোবাসে না, তারা ভাই প্রকৃত রাজাকার। এটা আপনি মানেন আর না মানেন। যারা জয় বাংলা স্লোগান একেবারেই ভালোবাসে না, তারা হচ্ছে মানে এক্কেবারে অরিজিনালি রাজাকার। এটা হচ্ছে আলবদর। ঠিক আছে? আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের চট্টগ্রামে শফিকুর রহমান গিয়ে কর্নেল অলীকে ১ম ঘোষক হিসাবে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। না, আসলে না, জামাতের কাছ থেকে আমাদের এখন ঘোষক সম্পর্কে জানতে হবে আরকি। না, কে না, এটা ঘোষক কে না। আমরা না আমরা সেটা আ আ আ এটা আপনি কেন নিবেন? কেন মানবেন? আপনি আপনার মতো থাকেন। উনি বললেই কি আর না বললেই কি? কারণ মানুষও তো আমরা এ এখন তো আমরা বাঙালি প্রায় ২০ কোটি না? এখন আমরা আমরা ২০ কোটিও বাংলাদেশের হবে না জনসংখ্যা লেখা। ১৭ কোটি আছে। ১৭ কোটি হিসাবে আছে এই মুহূর্তে। আচ্ছা, ধরেন ১৭ কোটি বাঙালি আদমশুমারি আর আছি আমরা। হয়নি। আচ্ছা ১৭ কোটি বাঙালি আছি আমরা।
তো 70 কোটি বাঙালির মধ্যে লেখাপড়া ধরেন আহ, আমরা জানি, অনেকেই জানে। আর এখন লেখাপড়া কম করলেও মোটামুটি সবাই জানে মুক্তিযুদ্ধ সম্বন্ধে, মুক্তি দেশ সম্বন্ধে সবাই জানে। ঠিক আছে, কারা মুক্তিযুদ্ধে ছিল, কারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এটা সবাই জানে। জামাত জামায়াতের প্রবলেম আছে, প্রবলেম সামান্য হইলেও আছে। তো ওনারা সেটা জানেন, ওনারা নিজেও জানেন। কিন্তু কর্নেল অলি উনিও আমাদের শ্রদ্ধেয় মানুষ। উনি উনার চট্টগ্রামে উনি বলছেন যে উনার চট্টগ্রামে উনি যে জিয়াউর রহমান উনাকে দিয়ে বলিয়েছেন যে তুমি বলো। সেটা উনি কর্নেল, আমি উনার বক্তব্য শুনলাম, কর্নেল অলি উনি বলেছেন। তো উনি বলছেন যে জিয়াউর রহমান নাকি উনাকে দিয়ে, যেহেতু উনি চট্টগ্রামের মানুষ, তো উনাকে দিয়ে নাকি যদি মানে বলানো হয় তাহলে ওই চট্টগ্রামের মানুষ ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কর্নেল অলি তো না। ঠিক আছে, তো এটা উনি ভুল বলছেন, আবেগের বশে এটা বলতে পারে, কারণ বক্তব্যের মধ্যে অনেক কিছু বলা যায়। এটা আসলে আমরা হ্যাঁ, বুঝছেন। উম আমির ভাই, আপনি জানেন যে তারেক জিয়া প্রথমে না ভোটের পক্ষেই ছিলেন, তার কর্মীরা অনেক প্রচারণা চালিয়েছে না ভোট নিয়ে, কিন্তু হঠাৎ করে তিনি হে ভোটে চলে আসলেন। এবং আপনি কি মরছেন ভোটের সময় তারা হে ভোটে দিবেন না না ভোটে দিবেন? আর এটা নিয়ে এখন দেখেন, তো অনেক বড় সমস্যা। আচ্ছা, একটা কথা আছে না, আচ্ছা, তরুণরা অন্তরে। কি ভাবছে? আপনি তো বাংলাদেশে আছে, আমি বাইরে আছি, জানা শোনা নেই এই মুহূর্তে। তরুণরা যে হ্যাঁ ভোট আর না ভোট নিয়ে কি ভাবছে? তারা কি না মুক্তিযুদ্ধের না পক্ষে, না না, না এই এখানে সংবিধান তরুণ, পরিবর্তন সংস্কারের পক্ষে? না, তরুণরা হাবুটের পক্ষে, কিন্তু প্রবীণ যারা আছেন, যারা প্রবীণ, ওনারা আসলে হাবুট নাবুট, মানে ওনারা এটা মানতে নারাজ, মানে ওনারা কি বুঝেন না, বা ওনারা বলেন যেটা কি আবার। তরুণরা মোটামুটি হাবুট নাবুট গণভোট সম্পর্কে বোঝে, ধারণা আছে। কিন্তু প্রবীণদের এটা ধারণা নাই। তো আপনি যেটা বলছেন যে তারেক রহমান হাবুটের, দেখেন এই হাবুট বলতে গণভোট যদি আপনার হাবুট যদি জয়যুক্ত না হয়, এই দেশে যা যা হচ্ছে সবগুলা অবৈধ। আপনি একটু দেখবেন ওই রাজ্জাকি, আবু হেনা রাজ্জাকি স্যারের বক্তব্য কয়েকটা শুনবেন। হুম। গণভোটে যদি হা জয়যুক্ত না হয়, তাহলে এই দেশে যা যা হচ্ছে সব অবৈধ। নির্বাচন বলেন, মানে যাই বলেন সব অবৈধ। ভোট না হলে কি অবৈধ নয়? হাবুট যদি এই যে জয়যুক্ত না নির্বাচনটা হয়, হচ্ছে, না এটা বুঝলাম। ওই আপনি যার উদাহরণ তিনিও তো বলছেন যে এখন যে নির্বাচন হচ্ছে সেটা তো অবৈধ বলছেন মানে। হ্যাঁ আমি সেটাই তো বলতেছি, হ্যাঁ সবগুলোই অবৈধ। হাবুটটা তো ওই যে জুলাই, কেন? যেহেতু ওইটা আগে কারণ মানা হয় নাই। সংবিধানের মধ্যে তো হা ভোট আর না ভোট নেই। সংবিধানে তো কোনো কিছুই নাই, এখন যা যা হচ্ছে কোনো কিছুই নাই। হ্যাঁ, যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, আন্দোলন, এই ছাত্রদের 24শে আন্দোলনে আহ, এই বর্তমান সরকার মানে পালাইতে হয়েছে। সেই কারণে কি হয়েছে, ওই জুলাইয়ের যে একটা ইয়ে ছিল, মানে মানে এটা কি বলে, পাওয়ার বলেন বা ইয়ে বলেন, ওই জুলাইয়ের আকাঙ্ক্ষা বলেন, এটা তো এই নির্বাচন, এটা তো আরো আগেই হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় নাই, বা বিভিন্ন দল এটা করতে দেয় নাই। কেন দেয় নাই? তারা মনে করছে এটা করলে হয়তো তারা দেশ দখল করবে, আর আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবো না। বিভিন্ন দল সেটা মনে করছে। এই মনে করার পরে তারা কিন্তু কি চিন্তা করছে দেখেন, তারা চিন্তা করছে আপনি নির্বাচন দিয়ে দেন, আর আমরা নির্বাচন চাই। আর হাবুট বা নাবুট, আপনি একটা এই জুলাইয়ের যে ইয়া বলেন, জুলাইয়ের স্মৃতি বলেন আর যেটাই বলেন, আপনি ওই নির্বাচনের সময় রাইখা দেন, আমরা মানবো, সমস্যা নাই। ওই ঐক্যমত কমিশন, জুলাইয়ের যে ঐক্যমত কমিশন, সেটা হওয়ার পরে এই গণভোট নির্বাচনে একই দিনে হচ্ছে ওইটাই। এখন যদি না জয়যুক্ত হয়, তাহলে আপনার যা হচ্ছে সব অবৈধ। ঠিক আছে, এটা আপনি একটু দেখবেন ওই যে আপনি কি 12 বাগদা, ফেব্রুয়ারি নির্বাচনে যাচ্ছেন? আমি আমি হ্যাঁ, আমি তো আমি তো আপনার পরিবার সবাই কি 12 ফেব্রুয়ারি নির্বাচনে যাচ্ছেন? আমার পরিবারের, ইনশাল্লাহ দেখা যাক, 12 তারিখ তো অনেক বাকি। তো
আগামীর বাংলাদেশ কেমন হবে আপনার মনে হচ্ছে? 12 দেখেন ফেব্রুয়ারির পরে? আগামীর বাংলাদেশ কেমন হবে জানি না। কারণ বলতে পারি না। তবে মানে এইটুকু বলতে পারি যে যদি হা ভোট জয়যুক্ত হয়, বাংলাদেশে মোটামুটি যে একটা প্রবলেম হইছে, সরকার পতন বা যাই মানুষের রক্ত গেছে, তরুণদের জীবন গেছে, অনেকের ক্ষয়ক্ষতি হইছে। সেগুলোর কিছুটা যদি হা জয়যুক্ত হয়, ওই কিছুটা অন্ততপক্ষে আ টিকে থাকবে। হুম? তবে নির্বাচন হওয়ার পরে যেই সরকারই আসুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক ১-১.৫ বছরের ভিতরে এই সরকার যেই সরকারই গঠন হবে, ওই সরকার আবার করার সম্ভাবনা আছে। ১ ব ১ বছর বা ১.৫ বছর এর মাথায়। এটা আল্লাহ না করুক। এই দোষটা আসলে সব রাজনৈতিক দলরা এগুলা চিন্তা করার কথা ছিল। আমরা আওয়ামী লীগের মতো একটা দলকে বাইরে রেখে আমরা নির্বাচন করছি। আওয়ামী লীগ কি আসবে না? ধরেন আজকে আসলো না। ২ বছর, ৩ বছর, ৫ বছর পরে কি আসবে না? এই দলকে আপনি বাইরে রেখে নির্বাচন করতে পারেন না। কিন্তু যেহেতু করতেছেন, সেহেতু ওইভাবে করতে হবে। আর যদি আপনি ঢিলাঢালাভাবে করেন, তাহলে অনেক বিপদ। দেশের অনেক বিপদ সামনে। সেটা তো আমরা দেখতেছি। ভারত তো আমাদের নির্বাচনে কোনো পর্যবেক্ষণ দিচ্ছে না। বিভিন্ন দেশ দিচ্ছে না। না ভারতের ভারত সাথে আমাদের সম্পর্ক আসলে কেমন দেখছেন বর্তমানে? দেখেন, আমি আমি যদি ধরেন, আমি যদি সরকারে থাকতাম বা আমি যদি হুম, এই সরকারে থাকতাম, ভারতের সাথে আমার বন্ধুত্ব আমি করতাম। আমার দেশের স্বার্থে। দেশের স্বার্থে আমি আমার ভারতের সাথে বন্ধুত্ব করতাম। কিন্তু আমরা তো দেশের সাথে ভারতের সাথে বন্ধুত্ব করি না। আমরা করি যে আমাদের নিজেদের স্বার্থে। আমি যদি সরকারে থাকি, ধরেন হাসিনার স্বার্থে ভারতের সাথে সম্পর্ক করছে। আমার দেশের স্বার্থে করে নাই। আপনি দেখেন ভারতের একেকটা ক্রিকেট প্লেয়ার কানি আঙ্গুল থেকে এই আঙ্গুল থেকে এই আঙ্গুল থেকে এই আঙ্গুল থেকে বুড়ি আঙ্গুল পর্যন্ত। একেকটা ক্রিকেট প্লেয়ার কিরকম খেলে আপনি দেখছেন? কখনো ক্রিকেট খেলা দেখেছেন হুম। ভারতের? আপনি দেখেন। আমরা সামান্য কেন সবসময় দেখি। ভারতের ক্রিকেট খেলাটাই আমরা ওই ভারতের মতো ক্রিকেটই খেলতে চাই না আমরা। আমরা ওই ভারতের সাথে সম্পর্ক করি নিজের স্বার্থে। এই যে সরকার এই যে আমাদের বিশ্বকাপে যে ভারত খেলতেছে না। আমি এখন হয়তো এটা তো অনেকেই দেখবে। আপনি দেখেন পাকিস্তান আর বাংলাদেশ এরা কি একটা ম্যাচ জিতবে যদি খেলে বিশ্বকাপে গিয়ে? আপনি বলেন তো? একটা ম্যাচ জিতবে কিনা? একটা ম্যাচ। হুম, একটা ম্যাচও জিতবে না। সেটা একটা ম্যাচও জিতবে না। হ্যাঁ? আমরা ভারতকে গালি দেই। ভারতকে গালি দেওয়ার যোগ্যতাও আমাদের নাই। খেলার তো খেলবো তো দূরে থাক। আমাদের সোহেল আহমেদ ভাই নবীগঞ্জ থেকে বলছেন যে আপনার আসনে কোন দল জয়ী হবে? আমার আসনে কোন দল জয়ী হবে? দেখেন আমার আসনে হচ্ছে জামায়াতের জোট থেকে হচ্ছে তারপরে এনসিপি থেকে, বিএনপি থেকে, ঠিক আছে? তো আমার আসনে বিএনপির সম্ভাবনা আছে। কিন্তু তারপরে আবার বিএনপির স্বতন্ত্র প্রার্থীও আছে। উনারও ফিল্ড ভালো। এখন ভাই কিছু বলা যাচ্ছে না। কারণ জামায়াতের যে নেটওয়ার্ক জি সোহেল ভাই। আমির ভাই বলেন। এখন আমার আসনে হচ্ছে হ্যালো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? আমার আসনে হচ্ছে জি। বিএনপির প্রার্থী, মনোনীত প্রার্থী, ধানের শীষ মার্কা। উনার আ উম জয়ী হবার সম্ভাবনা আছে। কিন্তু ওই ২ জন প্রার্থী ৩ জন প্রার্থী এনসিপিও আছে এখানে। তারপরে আ খেলাফত মজলিসের প্রার্থী আছে। তারপরে বিএনপিরই একজন
স্বতন্ত্র প্রার্থী জনাব মহসিন মিয়া মধু, ওনার আহ, মার্কা ফুটবল। তো ওনাদের আমির ভাই, আমি বলছিলাম যে ভারতের কথা। আপনি জানেন যে অল্প কয়েকদিন আগে আমাদের সংযুক্ত আমিরাতের রাষ্ট্রপতি গিয়েছিলেন ভারতে। তিনি অনেক প্রজেক্ট নিয়ে সেখানে গিয়েছিলেন বা তাদের কাজ চলে, কিন্তু আমরা কেন পাশের দেশে থেকে ভারতের সাথে বিরোধিতা করব? আমরা কেন করব ভাই? আমরা কেন করব বুঝেন না আপনি? আমরা কেন করব? আমরা করব, আমরা তো পারি না। আমরা ওই সম্পর্ক করতে পারি না যে সম্পর্কটা ভারত আমাদের সাথে করতে চায়। আমরা ওই সম্পর্কটা করতে পারি না। আমরা কিন্তু কোন আমাদের তো যে আমাদের আমাদের অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রী তো বলেছিলেন ভারতের অনেক মানুষ বাংলাদেশ, কিন্তু কিন্তু সেই কোনো কিছুই দেখাতে পারলেন না। কিন্তু মানুষকে তিনি অনেক কথা বলেছেন। কিন্তু উনি তো মানুষকে উনি তো এসব বলে বলে ভারত বিরোধিতা করে আমাদের লাভটা আসলে শেষে কি? আমরাও এখন দেখছি আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বাইরে ইউরোপে যাচ্ছে। কিন্তু অনেক এমবেসি ফেস করতে হয়। কিন্তু এখন সবাই আগে যেখানে 20,000 টাকা দিয়ে ইন্ডিয়া যাওয়া যেত, এখন 1.5 লাখ 1,70,000 দিয়েও যাওয়া যাচ্ছে না এমবেসি ফেস করতে। অনেকবার ভিসা মিলছে না। চিকিৎসার কথা বলে যেতে হচ্ছে ভারতে। দেখেন, আমরা ভারতকে, আচ্ছা ঠিক আছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক আমরা না রাখবো, সমস্যা নেই, ভারতের সাথে সম্পর্ক রাখার দরকার নেই, মানলাম। কিন্তু আমার দেশে যারা ভারতের যে একজন ডাক্তার, ভারতের যে একজন ডাক্তার, আপনি তো আমার থেকে বেশি জানবেন। আমার বাংলাদেশের আপনি 5 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করান, আর ভারতে গিয়া আপনি 1 লাখ টাকার চিকিৎসা করান। আপনি ভারতে গিয়ে যদি আপনি চিকিৎসা করেন, আপনার চিকিৎসাটা আপনি ঠিকঠাক ভাবে পাবেন, ভালো ওষুধ পাবেন, ভালো সেবা পাবেন। কিন্তু আমার বাংলাদেশে আপনি চিকিৎসা করান, বাংলাদেশের টাকাও যাবে, আপনার 4 আনার দাম দিবে না আপনাকে। এই ডাক্তাররা ডাক্তারের ব্যবহার শুনলে আপনার ওই কেমন জানি মনে হবে। ডাক্তারের ব্যবহার শুনলেও কষ্ট পাবেন, টাকাও দিবেন, কষ্ট পাবেন, এখানে থাকবেন সেটাও কষ্ট পাবেন। কিন্তু ভারতে গেলে আপনি সেবা বলেন, ডাক্তারের কথাবার্তা বলেন, সবকিছু আপনি ঠিকঠাক পাবেন। আমার বাংলাদেশে প্রত্যেকটা লোক চোর, বাটপার, কিন্তু আমরা মানুষকে গালি দেই, ভারতকে গালি দেই। আমার দেশকে আমি কিভাবে ভালো করবো এই চিন্তা আমার নাই। আমাদের আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল, না, উনি বলছেন যে আল্লাহ, আমি যদি সরকারে আসি কোনোদিন, আল্লাহ যদি আসতে পারি, আল্লাহ আমি বাল ছিঁড়ে তেল ছিঁড়ে, আমি কি বলবো ভাই, উনি সব ছিঁড়ে ফেলছেন এখন, বুঝছেন? উনি অনেক কিছু করে ফেলছেন। উনার অবস্থা মানুষের টাইট, উনার অবস্থা কি যে করবে মানুষ নির্বাচনের পরে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দেখবেন, এই যদি উপদেষ্টার ভিতরে যদি কারো কোনো কিছু হয়, আগে হয়, তাহলে এই আইন উপদেষ্টার হবে। যাই হোক, এটা ছাত্র জনতার আমরা হবে। আশাবাদী আমাদের বিএনপি বা জামাত আসুক, ভারতের সাথে সম্পর্ক ভালো হোক। কারণ আমরা চাই না যে কোনো ঝগড়াঝাটি লেগে থাকুক। আমরা চাই প্রতিবেশীর সাথে ভালো। আসলে যেকোনো ঝগড়া আমাদের কখনো ভালোর দিকে নিয়ে আসবে না। সেটা আমার সাথে আপনি নিশ্চয়ই একমত হবেন। আর না না, আবেগে অনেক অবশ্যই সময় আমরা অবশ্যই। অনেক কথা বলতে পারি, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমরা সেই জনগণের ক্ষতি লাস্ট। রাজনীতিবিদরা দূরে বসে থাকবেন, কিন্তু আঘাতটা কিন্তু জনগণের উপরেই আসবে। কারণ আমাদের অনেক, আপনি জানেন যে অল্প কয়েকদিন আগে আমাদের গ্যাসের অনেক দাম বেড়ে গেল। আস্তে আস্তে নিশ্চয়ই আমাদের জনগণের টের পাচ্ছে যে কেমন হচ্ছে আচ্ছা গ্যাসের বাংলাদেশ। যে আচ্ছা গ্যাসের 900 গ্যাসের টাকার দামটা গ্যাস ভারত, 2,000 2,500 টাকা। ভাই, গ্যাসের খনি আমার বাংলাদেশে, গ্যাসের খনি আমার বাংলাদেশে। আমি গ্যাস দেই ইন্ডিয়াকে। আমার দেশে, আমার দেশের আমার দেশের জিনিস দাম বাড়বে? হ্যাঁ, আমার দেশের জিনিস দাম বাড়বে, আমার দেশ ওই ফকিরের মতো থাকবে, ফকিন্নির মতো থাকবে? আপনি বলেন, এটা কি মানা যায়? আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমাদের দেশে যে নির্বাচন চলছে, আর তাদের ইশতেহার কি প্রকাশ হয়ে গেছে? ইশতেহার কেউ করছে, কেউ করে না, কেউ করবে হয়তো 2 1 দিনের ভিতরে ইশতেহার। আচ্ছা, ওই যে ইশতেহার যেহেতু বলছেন ভাই, ইশতেহারে ইশতেহারে যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে সর্বপ্রথম ওই উনারাই আগে করেন, এমপি প্রার্থীরা আগে করেন। কারণ উনারা ইশতেহারে যা যা লিখেন,
উনারা তা কখনো করেন না, কখনোই না। এই যে আমি আমার বয়সে আমি অনেক নির্বাচন, ধরেন ২-১ টা নির্বাচন দেখছি। বলেন, না, আমি ভাই বলেন। এক কথায় বলতে পারেন যে আগামীর যে বাংলাদেশ যে যারা ইশতেহার দিবেন তারা কি আসলে ম্যানেজ করতে পারবেন বাংলাদেশ? না, 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 আপনার না, কি না, মনে হয় যে কখনোই না। না, 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 ম্যানেজ কখনোই করতে? না, কখনোই না, কখনোই না। ভাই কারণ তাদের বাং আমিও আশাবাদী নয়, আমিও আশাবাদী তাদের বক্তব্যে আশাবাদী নয়। কারণ একটা দেশ চালাতে এসব স্বপ্ন আসলে তরুণরা থাকা উচিত। কিন্তু আমরা নিচের দিকে চাই না। আমরা অনেক সময় বলতে যে আমাদের বিএনপি ভাইদের বা এমপিদের কথা শুনি। তারা যেমন বলতে শুরু করে যে আমরা এখন সাক্ষ্য দিয়ে যাব কিন্তু ফ্লাইওভার দিয়ে যাব না। এভাবে মনে হচ্ছে তারা বলতেছে। যে আমরা উন্নয়ন আর উনারা দরকার নাই, ফ্লাইওভার হয়ে গেছে এখন আমরা এগুলো প্রজেক্ট দরকার নেই। আমরা সাক্ষ্য দিয়ে নদী পার হবো, ব্রিজ দরকার নেই। অনেক কথা না শুনতে যে পাচ্ছি। আসলে এগুলো আমাদের যে আসলে আশাহত করে। না আমরা যেহেতু চাই আপনি এটা আসলে বলছেন, দেশটা উন্নত হোক। না দেশ অনেক উন্নত। আপনি জানেন দেশ অনেক উন্নত। আওয়ামী লীগ দেশ অনেক উন্নত করছে। আওয়ামী লীগ দেশ অনেক উন্নত করছে। কিন্তু কি হয়েছে জানেন? রাষ্ট্র ব্যবস্থারে, এই যে রাষ্ট্র একটা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থারে কঠিন করে ফেলছে। সাধারণ জনগণ, সাধারণ সেটা জানি। জনগণের সাধারণ জনগণের জন্য রাষ্ট্র ব্যবস্থা খুব কঠিন। আপনি একজন প্রবাসী, এই যে অনেকেই নেতা, অনেক বড়, বড় নেতা প্রবাসী নিয়ে কেউ কথা বলে না। আপনি নিজেও একজন প্রবাসী। আপনি প্রবাসী। আপনি আপনার মতো আরো প্রবাসী আছে। আপনি হয়তো অনেকদিন ধরে আছেন, একটা ভালো পজিশনে আছেন। কিন্তু যারা নতুন যাবে বা যারা ২ বছর ধরে থাকতেছে বা যারা নতুন যাবে, এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, এই প্রবাসী কল্যাণ ব্যাংকের বিষয়ে আপনি জানেন কিছু? জানেন সঠিক কিছু? জানি আপনি না। একটু বলবেন। তবে তাদের এডভাইস দেখছি তারা সহজভাবে ঋণ দিচ্ছে, তাদের এডভাইস বলছে। নো, 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 বিজ্ঞাপন নো, দিচ্ছে। কিন্তু নো, নো, বাংলাদেশে আমি জানি না কি অবস্থা। নো, নো, নো। প্রবাসীদেরকে অনেক কিছু, অনেক কিছু যেটা একটা সাধারণ নাগরিকের কাছে এই মানে এটা ফর্ম ফিল আপ করা সম্ভবই না। আরে ভাই আমার কাছেই সম্ভব না। আমি নিজেও আমি নিজে সাক্ষী সেটার। উন্নয়নের কথা বললাম যে আপনার অনেক ভিডিও দেখেছি আমি। আপনি নিজে ভিডিও করে রাস্তাঘাট দেখাচ্ছেন, আমার রাস্তা কাঁচা। সেটা কি আপনাকে দেখাতে হবে না এমপিরা এসে আপনাকে বলা উচিত ছিল যে আপনার রাস্তা আমি পাকা করে দেব, আমাকে ভোট দিন। আমি দেখছি আপনি নিজে ভিডিও করে তাদেরকে দেখাচ্ছেন। ভাই দেখেন আমার তারা কি আপনাদের আ গ্রামে এগুলো আসে না তারা? না, এগুলা কি আপনাকে ওইগুলা ভিডিও ওগুলা করে দেখাতে হবে? আপনি আমাকে দেখছি আপনার ভিডিওটা ভিডিওতে আপনি দেখাতে হচ্ছে। না, না, না। আমি যে এলাকায় যাচ্ছি, ওই এলাকায় অনেক বড়, বড় নেতা আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বড়, বড় নেতা আছে। ওই নেতাগুলো আসলে কি জানেন? দেশের একটা প্রবলেম হচ্ছে কি? এই যে আমরা যে বলি না শুধু রাজনীতি, রাজনীতি। আসলে রাজনীতির মধ্যেই আমরা পড়ে আছি। আমরা রাষ্ট্রের যে কি এই যে নাগরিক অধিকার, রাষ্ট্র ব্যবস্থা এইগুলা চিন্তা ওই কারো নাই। ওই যারা রাজনীতি করতেছে উনাদের চিন্তা কি জানেন? যারা রাজনীতি করতেছে আমার শ্রীমঙ্গলে, উনারা কেউ রাজনীতি করতেছে টেন্ডার। ধরেন টেন্ডার। ধরেন আমি বালু বিক্রি করব। ধরেন আমি রাস্তার কাজ পাবো। আমি ওখানে রাস্তা কাজ করাবো। আরেকটা হচ্ছে আমি বাস স্ট্যান্ড দখল করব। আমি ২-১ টা গাড়ি কিনবো বাস বা ৪-৫ টা বাস কিনবো, লাইনে গাড়ি চালাবো। এর জন্য রাজনীতি ওনারা করতেছেন। আসলে মেইন রাজনীতি হচ্ছে আপনি রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিবর্তন করবেন, রাষ্ট্রের জনগণকে কিভাবে ভালো রাখবেন। রাজনীতি তো এটার জন্য করবেন। কিন্তু ওইটার জন্য রাজনীতি কেউ করতেছে না। ধরেন বাংলাদেশের যে রাজনীতিটা, আপনি দেখেন বাংলাদেশের যত এমপি প্রার্থী আছে, যত মন্ত্রী আছে, তাদের বাচ্চা-কাচ্চা, তাদের নাতি-পুতি কিন্তু বিদেশে। তাদের নাতি-পুতি বাংলাদেশে থাকে না। তাদের ছেলে-মেয়ে সব বিদেশে থাকে। আচ্ছা তাদের কাছে আমরা রাষ্ট্র তুলে দিচ্ছি। তাদের কি প্রেম থাকবে এই দেশে? তাদের তো নাতি-পুতি সব বিদেশে থাকে। এই প্রেম বাংলাদেশের প্রেম থাকবে কোত্থেকে ভাই? আমরা আসলে দিন শেষে কি জানেন? বাংলাদেশের আমরা ভারতকে গালি দেই। আসলে ভারতের নৌকের যোগ্যতা এই বাংলাদেশের নাই। ভারতের নৌকের যোগ্যতা, এই যে নৌক আছে না নৌক, আমাকে হয়তো আমার Facebook ফ্রেন্ড দেখবে। আমি ভারত বিরোধী। আমি ভারত বিরোধী।
কিন্তু ভারতের নৌকের যোগ্যতা আমাদের নাই, বুঝছেন? সেটা তো আমরা ভারতের জানি, বুঝি, আমরা বিদেশে আছি, ভারতের দেখেন। ভারতের প্রত্যেকটা নাগরিক দেশপ্রেমিক, প্রত্যেকটা নাগরিক রিক্সা থেকে ধরে মুচি হ্যাঁ, থেকে আপনি ধরে। দেখেন, আমি আমির ভাইকে বলছি, আমির আলী ভাইকে আমি বলছি যে সংযুক্ত আরব আমিরাতে ভারতের অনেক মানুষ এদেশে জব করতেছে, কিন্তু তারা ভিসা লাগাতে পারছে লাইসেন্স থেকে, কিন্তু আমাদের বাঙালিরা পারতেছে না, কারণ আমাদের সবকিছু বন্ধ হয়ে গেছে 5 আগস্টের পরে। আগে যাই হোক, শেখ হাসিনার সময় অনেকে ভিজিটে এসেছেন, কাজকর্ম করেছেন, যেকোনো ভিসা লাগানোর চেষ্টা করছেন, পারছেন। কিন্তু বর্তমানে সেই সুযোগটা নাই। ভিজিটে আইসে যে কাজ করবেন সেগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের নোবেল ম্যান ডক্টর ইউনূস সাহেব কি যে করলেন ১৭ মাসে, আমরা নিজেও জানি না। কিন্তু আমরা যাই হোক, এদের একটি কর্ম নিয়ে আছে, আমরা যাই হোক একটু পজিশনে আছি, ভিসা চেঞ্জ করতে পারে। কিন্তু যারা সাধারণ ওয়ার্কার আছে তারা কিন্তু পারে না। যারা লাইসেন্সে এসেছে লেবারের বিষয়, যারা লাইসেন্স তো আপনি জানেন, বিল্ডিং কন্ট্রাকশনে যারা আইছে বা দোকান এগুলা করবে, তারা কিন্তু ভিসা লাগাতে পারে না এখন ক্যান্সেল হলে। এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আপনি জানেন যে তালাবাত নাম শুনছেন নিশ্চয়ই। সেখানে তারা লাইসেন্স করিয়ে তাদেরকে জব দিচ্ছে ভারতের মানুষদের। একটা লাইসেন্স করতে 2 লক্ষ টাকা লাগে, উন্ডার একটা লাইসেন্স নিতে। সেখানে ওই কোম্পানি তাদেরকে লাইসেন্স দিয়ে উন্ডা চালানোর সুযোগ দিচ্ছে। তারপরে বেতন বাংলার প্রায় ৬০-৭০ হাজার তো থাকছে। কিন্তু এই সুযোগটা আমরা বাংলাদেশে অনেক মিস করতেছি, কারণ আমাদের ভিসা বন্ধ, এই কোম্পানিগুলোতে আমরা ভিসা নিতে পারতেছি না, আমাদের ভিসা বন্ধ। ওই দুঃখের কথা এখন কাকে বলবো, সবারই দুঃখ মনে। আমরাও হ্যাঁ, এখন শান্তিতে নেই প্রবাসে। না প্রবাসের আমাদের শান্তিতে থাকবো কিভাবে? আমরা তো দেশ নিয়ে ভাবি না। আমরা দেশ নিয়ে ভাবি না। আমরা চোরদের হাতে ক্ষমতা দিয়ে দিতে চাই। আমাদের দেশ আমাদের দেশ শান্তি থাকলে কিন্তু বাইরের দেশে আমাদের, আমারে পায় অনেক আরবি আমরা জিজ্ঞেস, তোমাদের দেশের অবস্থা কি? শেখ কি বলে হাসিনা কি চলে বলে? যাওয়ায় তোমরা এখন কি ফিল করতেছো? আজকে একজন জিজ্ঞেস করছে, হুম। কয় আলহিন জেন লা মাফি জেন, মানে ভালা না বুড়া এখন। অনেক সময় বলে, তো আমি তো বলে দিই না, ভালো নয়। না আসলে তো বাংলাদেশের অবস্থা ভালো না, বাস্তব। নতুন বাংলাদেশের, আমরা তো অনেক সময় বাংলাদেশ নিয়ে অনেক কথা বললাম, তো আগামী প্রত্যাশা, ভালো একটা প্রত্যাশা নিয়ে আপনি একটু বক্তব্য রেখে আজকের মতো আমরা বিদায় নিব। অবশ্যই আমরা নতুন আমরা বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশটা করতে কি করে এগিয়ে যাবে আপনি মনে করছেন? কি করে এগিয়ে যাবে আমি কি মনে করছি করলে আমাদের দেখেন, বাংলাদেশে এই বিপদ থেকে রক্ষা পেতে পারে বাংলাদেশ? আপনি এখন কিন্তু আমার অনেক সুযোগ সাবুর ছিল, ছাড়া বাংলাদেশটা রক্ষা করার অনেক সুযোগ ছিল, না আমরা কিন্তু হারিয়ে ফেলি সেটা সেটা। ব্যর্থ হয়ে গেছে। না আমরা হারিয়ে ফেলি। এটা আমাদের দায়। এটা আর কারো দায় না, এটা আমাদের দায়। যারা এই উপদেষ্টাদের মধ্যে শুধু ইউনূসের দোষ দিলে হবে না। ইউনূসের আপ- সাথে আরো যারা আছে আমি আর একটা বলি, আমাদের তরুণ প্রজন্মকে কিন্তু বিপদগামী করে ফেলেছে। এটা তো অবশ্যই। এটা তো অবশ্যই। তরুণ, আপনি তবে দেখছেন যে ব্যবহার তাদের, মিছিল মিটিং, কি অসভ্য গালিগাল, গালাগাল, এগুলো আসলে বাংলাদেশ কিভাবে আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি। আচ্ছা এটা সমস্যা না। তবে আপনি যেটা বলছেন যে বাংলাদেশ এখন কিভাবে ভালো থাকবে? এখন আমি মনে করি বা আমি বাগান, দেখেছি আগামী বাংলাদেশ ভালো থাকতে হলে হা ভোটের বিকল্প নেই। হা ভোটের বিকল্প নেই। কারণ হা ভোট যদি জয়যুক্ত হয়, ওই জুলাই ভিত্তি পাবে। তারপরে ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দলীয় প্রধান দলীয় প্রধান দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা হা ভোটের মধ্যে আছে। সে কারণে বিএনপির এই টানা-টুনার তো মধ্যে আছে আরকি। বুঝছেন? বিএনপি যদি অধিক আসন পেয়ে থাকে তাহলে কিভাবে হবে? বিএনপি দলীয় যদি প্রধান অধিক আসন পেয়ে যায়। দলীয় প্রধান কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা হচ্ছে হা ভোটে লেখা আছে। ঠিক আছে? ওটা কিভাবে পারবে? ওই যে সফ ওই যে শফি দেখা যাক শফি কি হয়। আরে শফিকুর রহমানও তো প্রধানমন্ত্রী হতে পারবে না। দলীয় প্রধান দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না। কথা বুঝছেন? আচ্ছা, তো তো ওটাই যদি হয় তাহলে ইউনূস সাহেব কিভাবে অর্থ অর্থ
অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন। তিনি যদি এত কিছু সংস্কার করতেন, কিন্তু তিনিও তো অবৈধভাবে সংস্কার আসতে আসেন নাই। না, উনি অবৈধভাবে না, না, ওইটা অবৈধ না। উনি যখন একটা দেশের একটা মানে ক্রাইসিস, এই ক্রাইসিস এর মধ্যে উনাকে নিয়ে আসা হয়। উনি কেউ তো আসতে হবে। যেহেতু কেউ নাই এখানে, কেউ না কেউ আসতে হবে। ধরেন আমিই গেলাম। আমি যাওয়ার পরে ওইটার বৈধতা দিতে হলে আমি কাগজপত্র ঠিক করতে হবে না? ওইটার কাগজপত্র আগে করতে দেয় নাই এই রাজনৈতিক দলরা ভয়ে। বুঝছেন? ওইটাই আর কিছু না। ঠিক আছে, আমরা দেখি ১২ ফেব্রুয়ারি কি হচ্ছে। সবাই আশঙ্কায় আছেন। আমরা চাই যে আমাদের হানাহানি না করে সুন্দর একটা ভোট হয়ে যাক। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলে যাক। আমির ভাই, আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক সময় আমরা দেশ নিয়ে কথা বললাম। আমাদের মনের ভাবনা নিয়ে অনেক কথা বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে সময় দিয়েছেন। ব্যস্ত মানুষ। কিছু ঠিক আছে, বলবেন? না ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শকরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।